কথিত আছে যে রামপ্রসাদ সাধক রামপ্রসাদ মা কালীকে বড় মেয়ে রূপে দেখতেন, জগদীশ্বরী। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি, ঠিক আছে? এটা মন্দির নয়, মন্দির থাকলে চূড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। এই হচ্ছে সেই বিখ্যাত রামপ্রসাদের ঘাট, যেখানে কথিত আছে রামপ্রসাদ মায়ের সাথে মাকে নিয়ে এখানেই তিনি নিজেকে সমর্পণ করেন, এখানেই ডুব দেন রামপ্রসাদ মা কালীকে নিয়ে। সেই রামপ্রসাদ ঘাটে আমি চলে এসেছি হালিশহর। আমরা যাচ্ছি রামপ্রসাদের ভিটে বাড়ি পরিদর্শন করতে। আমরা চলে এসেছি রামপ্রসাদ স্নানের ঘাট। অনেক কিছু কথিত আছে যে রামপ্রসাদ ছিলেন মাতৃসাধক এবং রামপ্রসাদী সুরে, রামপ্রসাদী গান, অনেক গান, শ্যামাসঙ্গীত, মা কালীর পুজোর সময়, দীপাবলির সময় আমরা রামপ্রসাদের গান শুনতে পাই। অনেক দিনের ইচ্ছে ছিল যে রামপ্রসাদের বাড়ি তোমাদের দেখাবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই রামপ্রসাদের ভিটে বাড়ি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাপস মিত্র, হালিশহর রামপ্রসাদের ভিটে বাড়ি থেকে। একটু কিছু বলুন এখানকার সময়। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি, ঠিক আছে? এটা মন্দির নয়, মন্দির থাকলে চূড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। এই যে পঞ্চবটী দেখছেন, এইটা ওনার সাধনপীঠ, এইখানে বসেই মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এইখানে পঞ্চমুণ্ডাসন আছে। এই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী, আর ছেলের নাম রামদুলাল। বাবার নাম রাম সেন, মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী, আর রামপ্রসাদের বউয়ের নাম হচ্ছে সর্বাণী। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছে, তখন বাংলার শেষ স্বাধীনবাবু সিরাজদৌল্লা ওর দাদু আলীবর্দী খান নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে। এবার গান শুনে নৌকো ভিড়িয়েছে, বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে যাবি? বলে চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে মা গো, এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে। ওটাকে বলে মূলাজোরের কালীবাড়ি, কারণ ওখানে বামা ঠাকুর প্রথম পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দিয়েছিল, তারপরে সব মন্দিরে মূল্য দিয়ে পুজো হয়, ওই জন্য ওটাকে মূলাজোরের কালীবাড়ি বলে।
রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্রের জমিদারি শিরস্থায় হিসেব লেখার কাজ করতো। তা ওকে হিসেব লিখতে দিয়েছে, ও লিখছে, দেমা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। কাজ কিংবা সামান্য ধনে, সামান্য ধন দিবে তারা, পুড়ে রবে ঘরের কোণে। যদি দাও মা আমায় অভয় চরণ, রাখি দিদি পদ্মাসনে। তখন মুনিপ বলছে, জমিদার মশাই, আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে, গান লিখে বসে আছে। তখন জমিদার বলছে, মুনিপ তোমার কাজ তুমি করো, ওর কাজ ওকে করতে দাও। তখন বলছে রামপ্রসাদ, তুমি তোমার নিজের গৃহ হালি শহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো। তোমার যে মাসিক বেতন 30 টাকা, তুমি হালি শহরে বসেই পাবে, কষ্ট করে কলকাতা অবধি তোমাকে আসতে হবে না। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের যে রাজা, রামপ্রসাদ সেনকে এই হালি শহরে 31 একর জমি দিয়েছিল। পূর্ব বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকুনি আছে। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে, জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎজন। এই হচ্ছে রামপ্রসাদ। আর এটার প্রথম নাম হালি শহর ছিল না, প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবিলি শহর, তারপরে হয়েছে হালি শহর। এই হালি শহর হচ্ছে পঞ্চসতীর পীঠ। এখানে সিদ্ধেশ্বরী আছে, জগদীশ্বরী আছে, শ্যামাসুন্দরী আছে, সুধাংশুবালা আছে, রানী রাসমণি আছে। এই 5 জনকে নিয়ে পঞ্চসতীর পীঠ হচ্ছে হালি শহর। এছাড়াও এখানে নিগমানন্দ মহারাজের সমাধি আছে, চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ আছে, হ্যাঁ, তারপরে আপনার রাসমণির মানে আছে, ঘাট আছে। এই সব মিলেই হালি শহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান। ঠিক আছে। রামপ্রসাদ সেন যখন কৃষ্ণনগরে যাচ্ছিল, কৃষ্ণনগর রাজার কাছে, তখন পথে ওকে রঘু ডাকাত ধরেছে, বলছে তোমায় বলি দেবো। বলছে, দে বলি দে, আমাকে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূরণ করবি তো মৃত্যুর আগে। বলে, কি তোমার শেষ ইচ্ছা বলো? তখন বলছে, একবার মায়ের নাম শুধু করতে দে। তখন হাড়ি কাস্টে মাথাটা ঢুকিয়ে দিয়েছে রামপ্রসাদের, আর দস্যু খাড়া নিয়ে রেডি হয়ে রয়েছে বলি দেবে। তখন বলছে রামপ্রসাদ, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি। তখন দেখছে ওই হাড়ি কাস্টে মায়ের মুখ, আর মা যেখানে বসে আছে ওখানে রামপ্রসাদ বসে আছে। আবার ফিরিয়ে রামপ্রসাদকে এইখানে এনে দিয়ে গেছে। এই গেল রামপ্রসাদ। আর ওনার জন্ম হচ্ছে হুগলির গড়লগাছা গ্রাম আছে, গড়লগাছা গ্রামে হচ্ছে রামপ্রসাদের জন্ম। আর রামপ্রসাদের গুরুর নাম হচ্ছে কৃষ্ণনন্দ আগমবাগীশ। ঠিক আছে। রামপ্রসাদের 116 বছর পরে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ। রামকৃষ্ণর জন্ম হচ্ছে 1836-এ। উনি কল্পতরু হয়েছে 1885-তে, 50 বছর বয়সে। 1886-তে রামকৃষ্ণ মারা গেছে 51 বছর বয়সে। রামকৃষ্ণর পরে হচ্ছে সাধক বামা খ্যাপা। এইখানে যেমন গাব গাছে পদ্মফুল ফুটেছিল, সেরকম তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছ ছিল। ওই শ্বেত শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা শিলামূর্তি, ওটা রক্ষিত ছিল। ওটা ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি স্বপ্নে পেয়েছিল। বামা খ্যাপা ওই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল। যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে ফেট্টি বেঁধে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল, কারণ ওটা মায়ের নগ্ন মূর্তি, সবাইকে দর্শন করতে নেই। শিবকে কোলে করে নিয়ে মা বুকে দুধ খাওয়াচ্ছে, ওইটাই তারা মায়ের অরিজিনাল মূর্তি। ওই মূর্তির রহস্য হচ্ছে, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবতা ওষুধের যুদ্ধ হয়েছিল। দেবতারা অমৃত নিয়েছিল আর ওষুধের বিষ দিয়েছিল। ওই বিষ খেয়ে যখন ওষুধ মারা যাচ্ছে, তখন ওই ওষুধদের বাঁচানোর জন্য মহাদেব নিজে ওই বিষ পান করেছিল। পান করে কণ্ঠ নীল হয়ে গেছিল, ওই জন্য মহাদেব আরেক নাম নীলকণ্ঠ। ওইটাই তারা মায়ের অরিজিনাল মূর্তি। আর আপনারা ক্যালেন্ডারে যে মূর্তি দেখেন, দুটো ঢাকনা বসানো থাকে, একটা পিতলের একটা রূপোর, ওটাকে রাজবেশ বলে। বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয়দত্ত। জয়দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে, বাণিজ্য করে যখন ফিরছে, তখন ওর ছেলেকে সর্পে দংশন করেছে। সর্পাঘাতে ছেলের মৃত্যু ঘটেছে। মৃত ছেলেকে নিয়ে যখন দ্বারকা নদীর মধ্যে দিয়ে ফিরছে, ওই মন্দিরের কাছে এসে নৌকো বন্ধ হয়ে গেছে, আর যাচ্ছে না। তখন নৌকো থেকে সবাই নেমে এসে ওই মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে ওইখানে বসে রয়েছে। দেখছে এক ভদ্রমহিলা শোল মাছ পিস পিস করে কেটে নিয়ে এসে ওই পুকুরের জলে ধুচ্ছে। ওই কাটা শোল মাছ জ্যান্ত হয়ে পুকুরের মধ্যে চলে গেল। তখন সবাই জমিদারকে বললো, আপনার ছেলেকে ওই পুকুরের মধ্যে ফেলে দেন। তখন জমিদার বললো, মৃত ছেলেকে ফেললে তো তলিয়ে যাবে, আর উঠবে না। বললো, মায়ের কৃপা থাকলে অবশ্যই উঠবে। তখন সবার কথা শুনে উনি ছেলেকেও জলের মধ্যে ফেলে দিল। 5 মিনিট বাদে ছেলে জ্ঞান্ত অবস্থায় মামা করে উঠে আসছে। তখন মা ওই জয়দত্তকে স্বপ্ন দিচ্ছে, তোর ছেলের জীবন আমি ফিরিয়ে নিলাম, তুই আমার গর্ভগৃহটা তৈরি করে দে। তখন জয়দত্ত বলছে, মা গো, এত পয়সা তো আমার কাছে নেই। বলে, পয়সার চিন্তা তোকে করতে হবে না, তুই ওই শ্বেত শিমুল গাছের নিচে যা, ওখানে 8 ঘরা মোহর আছে, 4 ঘরা দিয়ে আমার মন্দির করবি, 4 ঘরা তোর জমিদারের কাজে লাগাবি।
ওই জন্য তারা মায়ের যে মন্দির, সেই মন্দির নিচের থেকে অনেকটা উপরে আছে, কারণ ওখানে বিশাল গর্ত ছিল, ওই গর্ত বুঝিয়ে ওই মন্দির তৈরি করা হয়েছে। আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল, ওই জন্য এই পুকুরটার নাম জীবিত কুণ্ড। মন্দির চত্বর খোলা থাকে সকাল 7:30 থেকে 12টা, এবং 9টা থেকে পাবেন আপনি এখানকার যে ভোগ হয় মায়ের, সেই ভোগের কুপন পাবেন সকাল 9টা থেকে, এবং মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, এবং বিকেল 4টে থেকে 8:30 অবধি রামপ্রসাদের মায়ের যে মন্দির রয়েছে সেটা বিকেল 4টে থেকে ওপেন হয় এবং শেষ হয় 8:30, এবং সন্ধেবেলায় সন্ধ্যাকালীন কালী পুজো চলে, মায়ের পুজো হয় এবং মায়ের ভোগ হয় নিত্য, এবং অন্নকূট পুজো হয় 26শে জানুয়ারি। সেদিন এখানে বড় করে ধুমধাম করে মা কালীর পুজো হয় এবং এখানে মেলা বসে। আপনারা চাইলেই আসতে পারেন হালি শহরে রামপ্রসাদের ভিটে বাড়িতে।